আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে লার্ন অফ একাডেমিতে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছি। এটা হচ্ছে আমাদের বৃত্তের চতুর্থ লেকচার আজকে। আমরা বিগত 3টা লেকচারে অলরেডি বৃত্তের সমীকরণ সংক্রান্ত বা বেসিক সংক্রান্ত এবং ম্যাথমেটিক্যালের ভালো একটা অংশ আমরা 3টা লেকচার অলরেডি কভার করছি। তো তৃতীয় লেকচার যেটা ছিল আমরা সেখানে যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম ওই সংক্রান্ত খুব একটা বেশি ম্যাথ আমরা থার্ড লেকচারে করতে পারি নাই। তোমাদের যারা লেকচার 3 নম্বরটা দেখছো নিশ্চয়ই এটা স্মরণে আছে। আমরা একটা বৃত্ত যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে সমীকরণগুলো কেমন হবে বা সমীকরণে কোন ধরনের শর্তগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো, আমরা এই ধরনের কিছু পড়াশোনা বা বেসিক ওইখানে আলোচনা করছিলাম। তবে লেকচার 3তে আমরা যে ম্যাথগুলো করছি ওইখানে আরো খণ্ডিতাংশ আমরা আলোচনা করছিলাম। এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ কর্তন করবে, এই রিলেটেড কথাবার্তাগুলো ওইখানে ছিল। ঠিক আছে কিনা? তো আমাদের আজকের এই 5টা ম্যাথ আমরা সিলেক্ট করেছি লেকচার 4-এ। আজকে আমরা এগুলো সলভ করব। তো এই ম্যাথগুলো করার জন্য অবশ্যই তোমাকে লেকচার 3টা ভালো করে দেখতে হবে। লেকচার 3তে আমরা যে বেসিকগুলো আলোচনা করছি, বিশেষ করে স্পর্শ করলে যে শর্তগুলা আরোপ করা যায় বা যে শর্তগুলো অ্যাপ্লাই করা যায় ওই শর্তগুলো তোমাকে ভালো মতো বুঝতে হবে। পাশাপাশি আমরা আরেকটা টপিক আজকে শিখবো, সেটা হলো এই যে 1 নাম্বার ম্যাথ করার জন্য 1 নাম্বার ম্যাথের মতো আরও 3 থেকে 4টা ম্যাথ বইয়ে আছে বা বিভিন্ন বোর্ড এক্সামে আসছে। এটা একটা বোর্ড প্রশ্ন, তবে সবগুলো প্রশ্ন একই রকম, একটাই বেসিক, একই সমীকরণ দিয়ে তুমি ম্যাথগুলো সলভ করবা। এই জন্য আমি শুধুমাত্র একটা ম্যাথ তোমাদেরকে করাই দিব। এটার পরে তোমরা বই যখন দেখবে তখন নিশ্চয়ই মিল পাবা। এটার পরে আরও 2-3টা ম্যাথ এখানে আছে যেগুলো হুবহু একেবারে এই প্রশ্নের আলোকে করা যাবে। তো তুমি যদি এই প্রশ্নটা ভালো মতো বুঝে সলভ করো, দেন বইয়ের ম্যাথগুলো তুমি এটার আলোকে যে ম্যাথগুলো আছে ওগুলো খুব সুন্দর মতো করতে পারবা। এরপর নিচে যে ম্যাথগুলো আমরা নিচ্ছি আরও 4টা ম্যাথ, এগুলো হচ্ছে আমাদের লেকচার 3তে আমরা অলরেডি এটার বেসিক আলোচনা করে ফেলছি। আজকে আমরা সেই বেসিকের আলোকে ম্যাথগুলো কিভাবে আসতেছে আমরা সেই প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি 1 নাম্বার ম্যাথে একটু আসি। 1 নাম্বার ম্যাথে আগে প্রশ্নটা একটু বলে দেবো আমাদেরকে। -4,3 এবং 12,-1 দুইটা বিন্দু দেওয়া আছে। এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং তা হতে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কি করো, নির্ণয় করো। লাস্টের পার্ট এটা আমাদের জন্য কমন, আমরা গত লেকচারের লাস্টে এরকম ম্যাথ করছিলাম। আমাদেরকে যদি একটা বৃত্তের সমীকরণ দিয়ে দেওয়া হয়, আমরা ওইখান থেকে এক্স অক্ষের কর্তৃত অংশ, ওয়াই অক্ষের কর্তৃত অংশ আমরা অনায়াসে এগুলো বের করতে পারি। যারা লেকচার 3 দেখছো আশা করি তোমাদের এই টপিকে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো এইখানে পরের পার্টে আসার জন্য আগে তোমাকে বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো এইখানে যে শর্তটা দেওয়া হয়েছে, আমরা তো এর আগে যতগুলো ম্যাথ করছি বিভিন্ন শর্ত দেখছি না, যে এত বিন্দুগামী, কেন্দ্র এত রেখার উপর অবস্থিত, কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, এরকম বিভিন্ন শর্ত ছিল। এইখানে একটা শর্ত নতুন করে দেওয়া আছে, সেটা হলো এই দুইটা বিন্দুগামী বা বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে কি ধরতে বলছে, ব্যাস ধরতে বলছে। তো এখন তুমি এই ম্যাথটা দুইভাবে করতে পারবা, আগের নিয়মেও করতে পারবা, বাট তার চেয়ে ছোট আরেকটা নিয়ম আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। টপিকটার নামটা একটু লিখো, আগে আমি বেসিকটা বুঝাই দিই, দেন আমি এটা সলভ করাচ্ছি। সেটা হলো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয়। একটু লিখো তো আমার সাথে সাথে, দুটি বিন্দুর সংযোজক রেখাকে বা রেখাংশকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয়। এটার চেহারাটা হচ্ছে অনেকটা এরকম, আমি তোমাকে বলি। এই যে ধরো এটা একটা বৃত্ত। এখন নিশ্চয়ই আমরা জানি বৃত্তের ব্যাস তো আমরা চিনি, তাই না? কেন্দ্রগামী যে জ্যাটা থাকে আমরা সেটাকে কি বলি, ব্যাস বলি। তাহলে আমি ধরে নিলাম এটা হলো একটা বৃত্তের ব্যাস, এটা হলো এ বিন্দু আর এটা হলো কি বি বিন্দু। তো নিশ্চয় যেহেতু তারা বিন্দু তাদের নিশ্চয় স্থানাঙ্ক থাকবে। তা আমি ধরে নিচ্ছি এটার স্থানাঙ্ক x1 y1 আর এটার স্থানাঙ্ক x2 y2। তোমাকে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেওয়া থাকবে, ঠিক যেমনটা এই প্রশ্নে দেওয়া আছে দেখো। এবং এটা রিলেটেড বাকি যে প্রশ্নগুলো আছে তুমি সেখানেও সেম এই জিনিসটা দেখবা। এভাবে যে দুইটা বিন্দু নিয়ে ব্যাসটা গঠিত হয়েছে ওই দুইটা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দিয়ে দিবে।
যেমন প্রশ্নটা এবার একটু বলি, তো এই দুইটা বিন্দু দেখো, এই দুইটা বিন্দু যদি আমরা যুক্ত করি, যে রেখাটা পাচ্ছি এ বি একটা রেখাংশ, এই রেখাংশটাকে বৃত্তের কি ধরতে বলছে, ব্যাস ধরে নিতে বলছে। এই যে দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে, এই যে দুইটা বিন্দু, এটার যে সংযোজক রেখাংশ এ বি, এটাকে আমরা ব্যাস ধরে নিব। ব্যাস ধরে এই বৃত্তটার যে সমীকরণ, এই দুইটা বিন্দুর আলোকে সেই সমীকরণটা আমরা কি করব, নির্ণয় করব। এবং এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে তুমি খুব সুন্দর মতো শর্টকাটে এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করে ফেলতে পারবা, কোনো ঝামেলা হবে না। তো আমরা প্রথমে একটু বেসিকটা দেখব, যেটা কিভাবে নির্ণয় করা যায়, দেন ওই সমীকরণটা অ্যাপ্লাই করে আমরা এই ম্যাথটাকে সলভ করব। আচ্ছা আমি তোমার বেসিকটা বুঝাই, এটা সমীকরণটা কেমন হবে। আচ্ছা দেখো, এই দুইটা তো ফিক্সড বিন্দু, যেহেতু এরা ব্যাসের প্রান্ত বিন্দু, তো ব্যাসের প্রান্ত বিন্দু তো আর নড়চড় হবে না, এখানেই থাকবে। হয়তো ব্যাসটা এরকম হইতে পারে, এরকম হইতে পারে, কিন্তু প্রান্ত বিন্দুগুলো কি কেন্দ্রের অপোজিটে অবস্থান করবে। তো আমি এখানে একটা চলমান বিন্দু হিসাব করলাম, যে চলমান বিন্দুর স্থানাঙ্কটা হলো এক্স ওয়াই। আর তুমি বলবো স্যার চলমান বিন্দু কেন নিছেন? তোমরা যারা ধারাবাহিকভাবে লেকচারগুলো করছো তারা জানো বৃত্ত হচ্ছে একটা সঞ্চার পথ। তো বৃত্তের সমীকরণগুলো হচ্ছে একটা সঞ্চার পথের সমীকরণ। এবং সঞ্চার পথ যারা একটু আইডিয়া যাদের আছে সঞ্চার পথ সম্পর্কে, তোমরা জানো সঞ্চার পথের সমীকরণগুলোতে একটা নির্দিষ্ট বিন্দু থাকে আর একটা চলমান বিন্দু থাকে। তো নির্দিষ্ট বিন্দু আর চলমান বিন্দুর যে শর্ত, ওইটার আলোকে সমীকরণগুলো নির্ণয় করা হয়। তো আমরা ধরে নিচ্ছি এই বিন্দুগুলো একটা ফিক্সড বিন্দু আর এটা হচ্ছে চলমান বিন্দু। তো এইটার আলোকে এখন আমরা কি শর্ত অ্যাপ্লাই করে মূলত কি বের করব, সমীকরণটা যাচাই করব। এবার আমি যদি এ এবং পিটাকে যুক্ত করি, সাথে বি এবং পিটাকে যুক্ত করি, তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ আসছে, অর্থাৎ এ পি বি, এটা একটা ত্রিভুজ ফর্ম করছে। এবং যারা 9-10-এ একটু পড়াশোনা করছো ভালো মতো জানো এটা একটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, এবং এই কোণটা হলো একটা অর্ধবৃত্তস্থ কোণ। এবং অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি হয় মোটামুটি, এটা আমরা সবাই জানি তো, বা যারা জানি না তারা হয়তো পড়ায় ফাঁকিবাজি করছো, এই জন্য এটা মিস করে গেছো, নাহলে এটা 9-10 একেবারে কমন পড়া, বৃত্ত অধ্যায়ে তোমাদের এই পড়াগুলো ছিল। ওই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ওই টপিকের মধ্যে এটা প্রমাণ করা যায়। যারা জানো না আপাতত তারা মেনে নাও যে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় এক সমকোণ হয়। তাহলে আমি বলতে পারি এ পি বি এটা একটা সমকোণী ত্রিভুজ বলা যায়। আচ্ছা তাইলে এখানে আমি বলতে পারি এ পিটা বিপি এর উপর লম্ব, অথবা বিপিটা এপি এর উপর লম্ব। তাহলে এই কথাটা বলা যায়, যেহেতু তারা এখানে সমকোণ উৎপন্ন করছে অর্ধবৃত্তস্থ কোণ হওয়ার কারণে, তাহলে আমি বলতে পারি এপিটা বিপি এর উপর কি লম্ব, এই কথাটা বলা যায়। এখন কথা এটা কেন বললাম, এবার তোমাদের নিশ্চয়ই বিষয়টা স্মরণ আছে কিনা একটু দেখো তো, সরল রেখা এটা পড়ছো কিনা। দুইটা সরল রেখা যদি পরস্পর লম্ব হয়, একটা রেখার উপর যদি আরেকটা সরল রেখা লম্ব হয়, ওই লম্ব রেখাগুলোর যে ঢাল, সে ঢালের গুণফলটা হবে -1 এর সমান। আমরা এইভাবে পড়তাম, দুইটা রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালের গুণফল হয় -1, অর্থাৎ m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1। এরকম একটা কনসেপ্ট আমরা পড়ে আসছি সরল রেখায়, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আর সরল রেখা সমান্তরাল হইলে ঢাল কি হয়, সমান হয়। আর সরল রেখা যদি লম্ব হয় তাহলে ঢাল হবে, ঢালের গুণফলটা -1 হবে। তো আমাদের কাছেও তো দুইটা সরল রেখা আছে, একটা এপি আর একটা বিপি, এবং দুজন পরস্পর লম্ব, এটা আমরা চিত্র থেকে অনায়াসে বলতে পারি। তাহলে আমরা এটাও বলতে পারবো এপি রেখার যে ঢাল এবং বিপি রেখার যে ঢাল, এই দুইটার গুণফল -1 এর কি হবে, সমান হবে। তাহলে এটাকে যদি আমরা লিখি, আচ্ছা এই পাশে লিখে দিই, দেখো এখানে লেখা যায় m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1। আমি প্রথমে ফর্মুলাটা লিখলাম, m1 হচ্ছে প্রথম রেখার ঢাল, m2 হচ্ছে দ্বিতীয় রেখার ঢাল। এবার ঢাল কিভাবে বের করো চলো তো দেখি। ঢাল তোমার তো মনে আছে, ঢাল কি উপরে কোটির পরিবর্তন এবং নিচে ভুজের পরিবর্তন, নিশ্চয় ঢালের সূত্রটা মনে আছে, m ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে তুমি যখন এপি রেখার ঢাল বের করবা, এপি রেখার উপরস্থ দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর কোটির পরিবর্তনটা বসবে উপরে, ভুজের পরিবর্তনটা বসবে নিচে। তাহলে এটার কোটি কত y, আর এটার কোটি কত y1, তো পরিবর্তন কত হবে y মাইনাস y1। ভুজ হচ্ছে এটার x, এটার হচ্ছে x1, তাহলে ভুজের পরিবর্তন x মাইনাস x1। কেউ চাইলে উল্টাও লিখতে পারবা, সমস্যা নেই।
তবে আমরা এক্স ওয়াইগুলোকে আগে রাখি আর কি। তাহলে এটা হলো M1। এবার আসো M2। তাহলে M2 হবে কি, পিবি রেখা থেকে সেম ওয়েতে, তাহলে এটার কোটি ওয়াই, এটার কোটি Y2, তাহলে এবার হবে y মাইনাস y2। এবার হবে নিচে ভুজের পরিবর্তন x মাইনাস x2, তাহলে এটা হলো কত, -1। বুঝছি এটা? এখন যেহেতু দুইটা ভগ্নাংশ রাশি গুণাকারে আছে, গুণের নিয়ম কি, উপরের রাশির সাথে উপরের রাশি গুণ হবে, নিচের রাশির সাথে নিচের রাশি গুণ হবে, এই দুইটা গুণ এবং উপরের দোনোটা গুণ। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, নিচে কি দেখা যাবে, দেখা বোধহয় যাবে না। আচ্ছা আমি একটা কাজ করি, এটুকু তো লিখছি, এটুকু বুঝছো, চিত্রটা তার প্রয়োজন নাই, চিত্র মুছে চিত্র তো বুঝছো, তোমাদের অলরেডি খাতায় পাশে আঁকা আছে, তোমরা তো সমীকরণ মেক করতেছো এখন আমার সাথে। তো এই চিত্রটা আমি আপাতত মুছে দিচ্ছি, আমাদের যা বুঝার এই লাইনটা বুঝার জন্য আমরা চিত্রটা ড্র করছি, এই যে এই জিনিসটা বুঝার জন্য, লম্ব কিভাবে হয়েছে অর্ধবৃত্তস্থ কোণের জন্য, এটা তো নিশ্চয়ই বুঝে গেছি আমরা। তাহলে আমি এটাকে মুছে দিলাম, সমীকরণটা আমি উপরে দেখাচ্ছি। এবার আসো এই লাইন থেকে উপরে, তাহলে উপরের দোনোটা গুণ করলে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়াল টু কেন বলতেছি, এই দুইটা তো নিচে গুণাকারে আছে হরের মধ্যে, এই দুইটাকে যদি গুণ করো, ঠিক এরকম দুইটা রাশি কোথায় পাবা তুমি, নিচে পাবা না, তো নিচের হরটা গুণ করলে এখানে কোথায় আসবে, উপরে চলে আসবে না, তো এই পাশে আছে কি -1। তো আমি যদি একেবারে এই জিনিসটাকে গুণ আকারে লিখি, তোমরা তো এতটুকু বুঝার মতো তোমাদের ক্ষমতা আছে, এই দুইটা একসাথে গুণ আকারে লিখলে এই পাশে চলে আসবে, তাহলে সামনে মাইনাস আছে, ওটা বসে থাকলো, তো 1 দিয়ে যদি এগুলোকে গুণ করি রাশিগুলো একই থাকবে, তাহলে এটা হবে x মাইনাস x1, এটা হবে x মাইনাস x2। এই বুঝছি? এবার এই রাশিটা যদি এই পাশে চলে আসে, মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে ঘটনাটা হবে এরকম x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 আর এদিকে y মাইনাস y2 ইকুয়াল টু 0। এই যে এইটাই হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য মূল সমীকরণ। অর্থাৎ এখন যদি আমাদেরকে বলা হয় যে দুইটা বিন্দুর সংযোজক রেখা একটা ব্যাস নির্দেশ করতেছে, বা একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দিয়ে দিছে, কিন্তু মনে রাখতে হবে ব্যাস কথাটা বলে দিতে হবে, মানে যে দুইটা প্রান্ত বিন্দু বা যে দুইটা বিন্দু নিয়ে তুমি কাজ করবা ওটা ব্যাসের প্রান্ত বিন্দু, বা ওই দুইটা বিন্দুকে যোগ করলে ওটা একটা ব্যাস নির্দেশ করবে, এই কথাটা অবশ্যই প্রশ্নে উল্লেখ থাকতে হবে, আদারওয়াইজ তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে না। যদি দুইটা বিন্দু দিয়ে বলে যে এগুলো ব্যাসের প্রান্ত বিন্দু বা এগুলা দিয়ে হচ্ছে একটা ব্যাস তৈরি হচ্ছে, তখন তুমি এই বক্সটার যে সমীকরণ সেটা দিয়ে ওই বৃত্তের সমীকরণটা বের করতে পারবা। এবং দেখো এখানে আর কোনো কিছু লাগবে না, শুধু এক্স ওয়াই তো চলক, এই যে এক্স ওয়াই যেগুলো আছে এগুলো চলক, এগুলোর মান নাই, x1 x2 y1 y2 এই বিন্দুগুলোর মান থাকবে। তো এগুলা কি স্থানাঙ্ক নির্দেশ করে না, ভুজ এবং কোটি, তো এর জন্য আমাকে কি দিয়ে দিছে, ওই বিন্দু দুইটা দিয়ে দিছে, এই বিন্দুগুলোর স্থানাঙ্কই আমি কি করব, এই সমীকরণটাতে বসিয়ে আমি টোটাল বৃত্তের সমীকরণটা বের করব। এটাই তো মূলত আমাদের ম্যাথ করতে হবে কোনটা দিয়ে, এই বক্স এটা দিয়ে। বুঝতে পারছি? তাহলে যারা লিখছো লিখে ফেলো সুন্দর করে, আশা করি তো বুঝতে পারছো এটা কিভাবে আসছে। এত ব্যাকগ্রাউন্ড তোমাকে পরীক্ষায় লিখতে হবে না, এটা বেসিক বুঝার জন্য, মানে এই সমীকরণটা আসছে কিভাবে, দুইটা বিন্দুকে যদি আমরা ব্যাস চিন্তা করি ওইখান থেকে এই ফর্মুলাটা কিভাবে বের হয়েছে, এই জন্য আমরা এটা দেখালাম। তো মূলত আমরা ম্যাথ করব কোনটা দিয়ে, এটা দিয়ে, যেমন এই ম্যাথটা এখন অনায়াসে আমরা এটা দিয়ে করে ফেলতে পারবো। কথা বুঝতে পারছি কিনা? তাহলে আমরা কি করব, এটাকে হচ্ছে এটার স্থানাঙ্ক x1 y1, -4 কে তুমি x1 ধরবা, 3 কে y1 ধরবা, বা 12 কে কি ধরবা x2 ধরবা, এটাকে কি ধরবা y2 ধরবা। এবার মান বসায় দাও এখানে, তাইলে কাজ হয়ে গেছে। বুঝছি? চলো ম্যাথটা করে ফেলি। তাহলে আমি উপরের অংশটা মুছে দিচ্ছি। তাহলে এটা হলো আমার সমীকরণ, এই যে আমরা এটাতে এখন মান বসাই দিব, এটাতেই মানটা বসাই দিব। আসো ভ্যালু বসাই দিই আমরা। তাহলে এটা হলো কত নাম্বার, এবার 1 নাম্বার, এই যে 1 নং প্রশ্নের উত্তর আমরা করতেছি। তাহলে প্রথমেই তুমি যেহেতু তুমি কি লিখবা, আমরা জানি বৃত্তের সমীকরণ দিয়ে এটা লিখবা, আমরা জানি বা মনে করি বলতে পারো, আমরা না জানি মনে করি ধরে নেওয়াটা বেটার। মনে করি বৃত্তের সমীকরণ এত ইকুয়াল টু 0। এখন তুমি এই ম্যাথের জন্য এটা কেন বৃত্তের সমীকরণ ধরতেছো, বৃত্তের তো আদর্শ সমীকরণও ছিল, তুমি ওটা কেন নিচ্ছ না, কারণ এখানে বলা আছে এই দুইটা বিন্দু হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু, এবং দুইটা বিন্দু যদি একটা ব্যাসের প্রান্ত বিন্দু হয় তখন আমরা সমীকরণের জন্য এটা ইউজ করি, এই জন্য আমরা এটা লিখতেছি। ঢুকছে মাথায়? বুঝছি ভালো করে? আচ্ছা এবার আসো ভ্যালু বসাই দিই আমরা। x1 কত, x1 হচ্ছে -4,
সো মাইনাসে মাইনাস এটা কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। x2 কত, x2 কিন্তু এখানে, আবার এটা x1 এটা x2 বসাই দিও না, একই বিন্দুর মধ্যে দুটোটা x থাকে না, একটা x একটা y, তো x2 হবে 12, তাহলে x মাইনাস কত 12 প্লাস y মাইনাস y1, y1 হচ্ছে 3, তাহলে y মাইনাস 3, এরপর y1 y2 হচ্ছে -1, তাহলে এটা হয়ে যাবে +1, মাইনাসে মাইনাসে প্লাস। এবার জাস্ট নর্মাল গুণ, আর কোনো ঝামেলা নেই। বলো যে বীজগণিতিক, আমরা বীজগণিতিক রাশি গুণ করি না ওগুলা, তাহলে এই দুইটা গুণ করো, x এবং x গুণ করলে x স্কোয়ার, x এর সাথে 12 -12x, এটা +4x, এটা -48 প্লাস এটা আসো, এটা y স্কোয়ার, এটা হচ্ছে প্লাস y, এটা হচ্ছে -3y, এটা হচ্ছে -3 ইকুয়াল টু 0। এবার সরল করে ফেলো এটাকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আগে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এখানে দুইটা -12x প্লাস 4x, তাহলে -8x হবে, এখানে প্লাস ওয়াই, এখানে -3y, তাহলে -2y হবে, এখানে -3, এখানে -48, তাহলে -51 হবে ইকুয়াল টু 0। এই যে তোমার একটা আনসার বের হয়ে গেছে। অর্থাৎ ওই ম্যাথে তোমাকে দুইটা প্রশ্ন করছে, এক বলছে যে এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই যে ওই দুইটা বিন্দুকে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করে ফেলছি, অলরেডি শেষ। এবং মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা মানে পুরাটা কিন্তু খতে আসছিল 4 মার্কের জন্য। এবার তোমাকে আমি একটা বিষয় বলি, শুধু এতটুকু অংশ এটা আবার কতেও আসছে, তুমি নিচে যখন প্রশ্ন সলভ করবা এটার নিচে আরো 3-4টা প্রশ্ন আছে, ওইখানে শুধু এতটুকু অংশটা ক নাম্বারের জন্য দুইবার আসছে বোর্ডে, দুইবার বোর্ডে আসছে ক নাম্বারের জন্য, এই এতটুকু, এই 4টা লাইন করলে 2 মার্কের কোয়েশ্চেন। তাহলে ওখানে কি বলবে, ওখানে প্রশ্ন শুধু একটুক থাকবে যে দুইটা বিন্দু ব্যাসের প্রান্ত বিন্দু বলে দিবে, বা এরকম ব্যাসের সংযোজক, এই যে সংযোজক রেখাংশকে ব্যাস ধরতে বলবে, বলবে যে এবার ওই বৃত্তটার কি বের করো, সমীকরণ বের করো। এই যে জাস্ট সমীকরণটা লিখে ভ্যালু বসাই দিবা, তারপরে গুণ করে সমীকরণটাকে আদর্শ রূপে নিয়ে আসবে, ব্যাস একটু, আর কিচ্ছু না। তাহলে এটা 2 মার্কের জন্য আসতে পারে। তো আমাদেরকে এখানে আবার আরেকটা প্রশ্ন করছে যে ওয়াই অক্ষের কি বের করো, খণ্ডিতাংশ বের করো। তো তোমাদের নিশ্চয় গত লেকচার মনে আছে, বা যারা করো নাই তাদের জন্য তো একটু মুশকিল এটা বোঝানো, কারণ এগুলা ইন ডিটেল প্রথমে তোমাকে একটু বেসিকটা পড়তে হবে। যেমন এই সমীকরণটা কিভাবে আসছে, বেসিকটা দেখছি একটু আগে, এবার ম্যাথ করাটা আমার জন্য অনেকাংশে সোজা হয়ে গেছে। এখন আমি বেসিক না পড়াই যদি তোমাকে ডিরেক্ট ফর্মুলা দেখাই দিতাম, কাইন্ড অফ তোমার এটা মুখস্থ করে রাখা লাগতো। তো যারা লেকচার আগেরগুলো দেখো নাই, কাইন্ডলি অনুরোধ থাকবে একটু দেখবা, আদারওয়াইজ লাগবে যে তুমি মুখস্থ ম্যাথ করতেছো, ঠিক আছে? তো আমি এটা করাই দিচ্ছি। ওয়াই অক্ষের খণ্ডিতাংশ যারা করছো ক্লাস তারা জানো, সূত্র ছিল ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, আমি লিখে দিচ্ছি, যারা পারো তারা করে ফেলো, আমার আগে আগে করে ফেলো, করে আমার সাথে উত্তর মিলাবা, এবং আমি জানি তোমরা এগুলো আমার চেয়ে ভালো পারো। ওয়াই অক্ষের খণ্ডিতাংশের সূত্র কি ছিল, 2 ইন্টু √f² - c। দেখো তো এটা ছিল না, ওয়াই অক্ষের বেলায় 2 ইন্টু √f² - c, আর যখন এক্স অক্ষের খণ্ডিতাংশ মানে এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করছে তখন 2 ইন্টু √g² - c বসতো। ফর্মুলা এগুলো আমরা আলোচনা করছি, এটা কিভাবে আসছে এগুলো আমি ইন ডিটেল পড়াইছি এখানে। এবার আসো, এখন কি করতে হবে, 2 তো 2, এফ এবং সি এর ভ্যালুগুলো বের করতে হবে। তো এবার তোমরা একটু সুন্দর করে করবে, আমি তো জাস্ট এখানে ডিরেক্ট দেখাই দিচ্ছি। সি এর মান তো বের করার কিছু নাই, তোমরা তো জানো একটা আদর্শ সমীকরণে যেটা ধ্রুবক মান থাকে ওটাকে আমরা সি বলি। তাহলে এই সমীকরণটা আদর্শ অবস্থায় আছে কিনা, ম্যাথ সবসময় কিন্তু আদর্শ অবস্থায় করতে হবে, এটা মাথায় রাখবা। আদর্শ অবস্থা কেমনে চিনবো, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ যদি 1 হয় বৃত্তের সমীকরণে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ যদি কত হয় 1 হয়, তাহলে আমরা বলতে পারবো এটা আদর্শ অবস্থায় আছে, এবং ওই অবস্থায় তুমি ভ্যালু কাউন্ট করতে পারবা। তাহলে এটা যেহেতু আদর্শ অবস্থায় আছে, আমি সি কে কত বলতে পারবো, -51, এটা হচ্ছে সি এর ভ্যালু। তাহলে আমি একটু দেখাই দিচ্ছি পাশে, তাহলে সি এর ভ্যালু হচ্ছে কত, -51, এটা হলো সি। এবার এফ লাগবে, এফ কিভাবে বের করা হয়, এই যে সমীকরণে বৃত্তের সমীকরণে যেটা ওয়াই আছে, ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করবা, কত দিয়ে ভাগ করবা, 2, তাহলে এফ বের হয়ে যাবে। তাহলে এফ কিভাবে বের করব, ওয়াই এর সহগ কত, -2, এটাকে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে, তাহলে কত আসবে, -1, এই যে এফ চলে আসছে। বুঝা গেছে? এই এগুলো তোমরা সাইড নোটে করবা। অর্থাৎ তুমি সি কিভাবে পাইছো, তুমি এটাকে 1 নম্বর সমীকরণ ধরবা, বলবা 1 নং সমীকরণকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই সি = -51,
এবং এফ ইকুয়াল টু এভাবে ভাগ করে দেখাবা, যেটা -1। এবার তুমি ভ্যালু বসাই দাও। 2 ইন্টু রুট ওভার -1কে স্কোয়ার করলে এটা 1ই থাকবে। সি এর আগে মাইনাস আছে, সি নিজেও তো -51, সো ভেতরে -51 বসবে। তাহলে 2 ইন্টু এটা 1, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 52 হয়ে যাবে। এই এত একক। তুমি চাইলে এটাকে দশমিকে ভাঙাইতে পারো বা একটু ছোট করে লিখতে পারো, বা এত ঝামেলার যাওয়ার দরকার নাই, এটাই অ্যান্সার। এত একক, এত কি একক। এই এটা হলো আমাদের অ্যান্সার, বুঝছো? তাহলে এফ এর ভ্যালু এবং সি এর ভ্যালু এগুলো কিন্তু আমি আগে করাই, সেগুলো কিভাবে বের করতে হয় জন্য আমি ইন ডিটেলে গেলাম না, জাস্ট তোমাদেরকে এখান থেকে করাই দিলাম। তাহলে এই যে দেখো আমাদের ম্যাথের দুইটা প্রশ্ন করছে, আমরা দোনোটার উত্তর করছি। প্রথমে সমীকরণ, এরপরে খণ্ডিতাংশ বের করতে বলছে। বুঝছি কিনা? এরকম ব্যাস ধরে বা ব্যাসের প্রান্ত বিন্দু দিয়ে আরো বেশ কয়েকটা ম্যাথ আছে। তো প্রথম কথা হচ্ছে এই ম্যাথটা ভালো করে বোঝা লাগবে। দ্বিতীয়ত, শুধু একটা ম্যাথ তো করলে হবে না, একটা টপিক থেকে তোমার কনফিডেন্স ভালো মানে গ্রো করবে না এটাতে। তুমি কি করবা, এটা করার পর এগুলোতে আসবে না, আগে এটা করে মাত্র বই থেকে এটা রিলেটেড আরো যে ম্যাথগুলো আছে ওইখান থেকে বোর্ডের ম্যাথগুলো একটু নিজ দায়িত্বে করে নিবা। আমি একটাই দেখাচ্ছি কারণ বাকি সবগুলো একদম সেম, মানে এই জিনিসটাই করতে হয় শুধু, আর কিচ্ছু না। বিন্দু দেওয়া থাকে, তুমি সমীকরণ বের করবে, আর কিছুই না। এটাকে আরেকটা করানোর দরকার আছে, একই ম্যাথ, এই জন্য আমি একটা বুঝাই দিলাম। তোমার দায়িত্ব তুমি এটা দেখে আরো 2-3টা ম্যাথ নিজে করবা, ঠিক আছে? আমরা তাহলে আমাদের আজকের লেকচার 2 নাম্বার যেটা ম্যাথ সেটাতে যাব। 2 নাম্বার ম্যাথে কি বলছে আমাদের প্রশ্ন? 2 নাম্বারে বলতেছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক। তোমরা কি এই ওয়ার্ডটা বুঝছো? এটার একটা অর্থ আছে, এক কেন্দ্রিক। এক কেন্দ্রিক মানে কি জানো? এই বৃত্তটার একটা কেন্দ্র আছে না, সমীকরণ যেহেতু আছে আমরা তো অনায়াসে এটার কেন্দ্রটা বাইর করতে পারবো। এই বৃত্তটার কেন্দ্র যত, আমরা যে বৃত্তটা বের করব ওই বৃত্তটার কেন্দ্র তত। মানে দুইটা বৃত্তের কেন্দ্র যদি সেম সেম হয়, একই হয়, তখন আমরা বলি এই দুইটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এক কেন্দ্রিক। এক কেন্দ্রিক মানে কেন্দ্র একই, এই জিনিসটাকে এক কেন্দ্রিক বলা হয়। কথা বুঝছো? তো আমাদের প্রথম কাজ কি? এই সমীকরণ থেকে কি বের করে ফেলা? বৃত্তের কেন্দ্রটা বের করা। কারণ এই বৃত্তের কেন্দ্র যদি আমি বের করতে পারি, তাহলে আমাকে যে বৃত্তটা বের করতে বলছে, এই যে এমন বৃত্তের সমীকরণ, ওই বৃত্তটার কেন্দ্র আমি জেনে যাব, কারণ দুটোটা এক কেন্দ্রিক। এটার কেন্দ্র যত, আমি যে বৃত্তটা বের করবো ওইটার কেন্দ্র তত। আচ্ছা, এটা একটা ইনফরমেশন। আবার আরেকটা ইনফরমেশন দিছে যে বৃত্তটা এত বিন্দু দিয়ে যাচ্ছে। বৃত্তটা কি এত বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে যে বৃত্তটা দিছে ওটার সমীকরণ থেকে কেন্দ্রটা বের করে ফেলি। তাহলে এক্স স্কোয়ার সমীকরণটা যদি লিখি আমরা, ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস হচ্ছে 9 ইকুয়াল টু 0। এবার একদম প্রথম লেকচারের পড়া এটা আমাদের, একটা বৃত্তের সমীকরণ থেকে কিভাবে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হয় আমরা দুইটা টপিকে শিখছিলাম। কেন্দ্র কিভাবে বের করব, এই যে কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক এটা তো আদর্শ সমীকরণ, তাই না? তো আদর্শ সমীকরণ থেকে কেন্দ্র আমরা কেমনে বের করি? মাইনাস জি হিসাব করি। তাহলে জি ইকুয়াল টু এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ। তাহলে এক্স এর সহগ কত? -4, এটাকে মাইনাস কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। তাহলে জি এর ভ্যালু আসতেছে +2। এটা এটা আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, এগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে সব করাই আসছি। তো যারা মাঝখান থেকে লেকচার দেখবা তাদের হয়তো ঝামেলা মনে হইতে পারে, এই জন্য একটু ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবা। এরপর এফ এর ভ্যালু কেমনে বের করে? ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ। তাহলে ওয়াই এর সহগ কত? এটা তো পজিটিভ, তাহলে 5 শুধু। এটাকে কত দিয়ে ভাগ? -2 দিয়ে ভাগ। তাহলে এটা -5/2ই থাকবে। দশমিকে নেওয়ার দরকার নেই, ভগ্নাংশতে রাখবা। এটা তাহলে আমাদের যে বৃত্তটা আমরা বের করব ওই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? 2, মানে ভুজের মান হচ্ছে 2 আর কোটির মান হচ্ছে কত? -5/2। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেছি। এবার এই কেন্দ্রটাই হচ্ছে আমি যে বৃত্তটা বের করব ওইটারও কি হবে? কেন্দ্র হবে। তাহলে এবার লিখে ফেলতে পারো 2, -5/2 এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এখন
এই ম্যাথটা তুমি দুইভাবে করতে পারবা। তুমি যেহেতু কেন্দ্রের স্থানাঙ্কগুলা স্পষ্ট করে জানো, তুমি চাইলে এইচ কে যে সমীকরণটা আমরা শিখছি, অর্থাৎ কেন্দ্র দেওয়া থাকলে আমরা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, ওই সমীকরণ দিয়েও তুমি করতে পারবা। আবার তুমি যদি চাও যে না আমি আদর্শ সমীকরণ দিয়ে করবা, তাহলেও ফাইন, একই কথা, তুমি আদর্শ সমীকরণ দিয়েও করতে পারো, তোমার যেটা খুশি। আমি তোমাকে দরকারে দুইটাই দেখাই দিই। ধরো আমি প্রথমে আদর্শ সমীকরণে গেলাম, তাহলে আমরা আদর্শ সমীকরণ এভাবে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কেন্দ্র যেহেতু সেম, সো এইটার এক্স ওয়াইয়ের সহগ যেরকম, এটার এক্স ওয়াইয়ের সহগও কি হবে, একই হবে। কারণ কেন্দ্র যদি একই হয় তাহলে এই অংশগুলোর তো কোনো চেঞ্জ আসবে না, সেম আসবে না, একই তো আসবে। তাহলে এটা হবে -4x, এটা হবে কি 5y। ওই সি এর মানটা ভিন্ন হবে, যেটা তুমি জানো না সেটা তুমি সি ধরে রাখবা। এটা কি সবাই বুঝছো যে এখানে আমি কেন এগুলো চেঞ্জ করি নাই? কারণ কি, তুমি এই কেন্দ্রগুলো কোত্থেকে বাইর করছো, এই সমীকরণ থেকে না। তো এখন এই কেন্দ্রগুলো যদি তুমি বসায় দাও, যেহেতু দোনোটা সমীকরণ বা দোনোটা বৃত্তের কেন্দ্রটা সেম, সো এক্স এর সহগ আর ওয়াই এর সহগগুলো একই হবে, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এখন তুমি এটারও কেন্দ্র বের করো, এটারও কেন্দ্র বের করলে তুমি 2 আর -5/2 পাবা। এটাকেই তো বলা হয় এক কেন্দ্রিক, তাই না? তাহলে এই জন্য আমরা আর এটার কি করি নাই, কোনো চেঞ্জ করি নাই। এবার আমার শুধু কি দরকার, সি এর ভ্যালু দরকার। তাহলে সি এর ভ্যালু বের করার জন্য এই যে একটা বিন্দু দিয়ে দিছি এখানে 2, অর্থাৎ আমি যে বৃত্তটা বের করতেছি, আমার এই বৃত্তটা 2, বিন্দুগামী বা এত বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে একটা বৃত্ত যদি নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে গমন করে, আমরা এটা কি করছিলাম, এটা কিভাবে সলভ করে, ওই বিন্দুর ভুজকোটিগুলা এই সমীকরণের এক্স ওয়াই এর স্থানে বসাই দিবা, তাইলে তুমি সি এর ভ্যালুটা পেয়ে যাবে না। আসো তাহলে আমরা বলবো 1 নং রেখা হচ্ছে 2, 1 বিন্দুগামী। 2, 1 এটা না, আচ্ছা সরি 2, -1, 2, -1 এই বিন্দু দিয়ে আমাদের এই বৃত্তটা গমন করতেছে। সো আমরা এই বিন্দুটা এই সমীকরণের এক্স ওয়াই এর স্থানে বসাইতে পারবো, অথবা বলতে পারো এই বিন্দুটা এই রেখাকে কি করবে, সিদ্ধ করবে। তোমরা সমীকরণ সিদ্ধ শিখছো না আগে এগুলা, তাহলে বসাই দাও। 2 বসাইলে এটা হয়ে যাবে 4, -1কে স্কোয়ার করলে এটা প্লাস হয়ে 1 হয়ে যাবে, এটা মাইনাস, তাহলে 4 দুগুণ এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে -5, আর এটা প্লাস সি, তো সি থাকবে এই যে 0। এই যে সি এর ভ্যালু বের হয়ে গেছে দেখো, 4 + 1 5, তাহলে 5 আর 5 কাটা যাবে, -8, সি এর ভ্যালু আসবে +8। এই সি এর ভ্যালু কত আসছে, +8। এবার তোমার কাজ কি, সি এর মানটা এই সমীকরণে বসিয়ে দেয়া। তাহলে সি এর মানটা যদি এই সমীকরণে বসিয়ে দেই, আমার বৃত্তের সমীকরণটা ফুলফিল হয়ে গেছে, ওইটাই আমার অ্যান্সার। অর্থাৎ ওরা যে দুইটা শর্ত আমাকে দিছে, ওই শর্তগুলোর আলোকে আমার বৃত্তের সমীকরণ হবে এইটা, x² + y² -4x + 5y প্লাস কত বসবে এবার, 8 বসবে। অর্থাৎ সি এর জায়গায় 8। তুমি লাস্ট লাইনটা লিখবা যে সি এর মান 1 নঙে বসিয়ে পাই দিয়ে বলে দিলেই তোমার এটার কাজ শেষ। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের মূলত এই 2 নং প্রশ্নের উত্তর। তো তোমরা এই জিনিসটা বুঝছো কিনা দেখো, এটা আদর্শ সমীকরণ দিয়ে খুব ইজিলি হয়ে গেছে। কেউ যদি চাও এটা এইচ কে দিয়েও বাইর করতে পারবা, তখন কেন্দ্র এইচ ধরবা, এটা কে ধরবা কোনটা, এটা, এটা দিয়েও করা যাবে। আচ্ছা এটা মনে হয় বেশি ইজি লাগছে তোমাদের হয়তো, বা এটা একদম ইজি বলতে গেলে, এক কেন্দ্রিক বলার কারণে আমাদের এই কাজটা একদম সোজা। অর্থাৎ এটার কেন্দ্র যা হবে এটারও কেন্দ্র কি হবে তাই হবে। x² y² তো মূল চলকগুলো থাকবে, -4x + 5y এটা হুবহু রেখে দিছি, কারণ কি বৃত্তটা এক কেন্দ্রিক, এই জন্য আমরা সেম সেম করে রেখে দিছি। কথা বুঝছো? আচ্ছা এটুকু বুঝলাম, এটা গেল। তাহলে আমাদের সমীকরণের অ্যান্সার কি আসবে, এখানে 8 আসবে। এবার আসলে আমি তোমার উল্টাটাও একটু করে দেখাই, সবার করতে হবে না, জাস্ট আমি বলে রাখতেছি আর কি, যাতে করে তোমার এটা বুঝতে সুবিধা হয়। কারণ অনেক সময় তোমাকে এরকম কি দিবে না, সমীকরণ দিবে না, তোমাকে বলবে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে এত, যার কেন্দ্র এত এবং এটা এত বিন্দুগামী, তাহলে তুমি কিভাবে বের করবা। তাহলে আমরা যদি আদর্শ সমীকরণ দিয়ে না করি, তখন এইভাবে করতে পারবো। ওই যে আমরা এই সূত্রটা পড়ছিলাম না, x - h² + y - k² = a², এই সমীকরণটা নিশ্চয়ই তোমরা পড়ছো। তো এবার আমাদের এই যে এইচ কে হচ্ছে কেন্দ্র, সো কেন্দ্রটা এখানে দেওয়া আছে, আমরা সেটা এখানে বসাই দিব। তাহলে এক্স, এটা কত 2, এটা হয়ে যাবে কত, এই যে 2 বসালাম, তাহলে কত হয়ে গেল x - 2। এরপরে মানে জিটাকে তুমি এইচ ধরবা, কেন্দ্র আর কি এইচ কে। এরপর ওয়াই, এখানে আছে মাইনাস, তো মাইনাসে মাইনাস এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 5/2।
টু হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। বুঝছি কিনা? এই হচ্ছে আমাদের কথাবার্তা। তো এটাকে এবার সরল করতে হবে। এটাকে সরল করলেই দেখবা আগেরটাই আসছে ঘুরে ফিরে। যেমন এটাকে সরল করো, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার টু এ বি হলে এটা কত আসবে? 4x প্লাস কত আসবে? 4। এটা এ স্কোয়ার মাইনাস, সরি মাইনাস না প্লাস হবে, প্লাস 2ab। তো 2ab যখন বসাবো এটা tan y হবে। কিভাবে tan y হবে একটু বুঝাই দিই। এই যে দেখো 2 এ ধরছো কাকে, সরি হ্যাঁ tan y, ঠিক আছে। এই যে 2 এ ধরছো কাকে? y কে। আর b ধরবো কাকে এখন? 5/2 কে, ঠিক তো? তাহলে এবার 2 কাটা গেলে এটা কি আসবে? 5y আসবে। সরি tan y বলে ফেলছিলাম, দুঃখিত, 5y আসবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? একেবারে 5y লিখতে পারি। 2ab এর ভ্যালু 5y প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 25 বাই কত? 4 ইকুয়াল টু 0। বলো বুঝছো এখন ঘটনা? এই হচ্ছে বিষয়। তাহলে এইটাই হলো আমাদের বৃত্তের মূল সমীকরণ। তুমি চাইলে লসাগু করতে পারো। এখন সরি 0 লিখে দিয়েছে, হ্যাঁ দেখছো কত ভুল হয়। এই সরি এ স্কোয়ার থাকবে। এখন এই সমীকরণে আমার এর ভ্যালুটা মিসিং। তো এর ভ্যালুটা বের করার জন্য ওই যে একটা বিন্দু দিয়ে দিছে না, আমরা যে বিন্দুটা বসাই সি বের করছিলাম, এবার এই বিন্দুটা তুমি আবার এখানে বসাই দিবা। এবার তুমি তখন কি পেয়ে যাবা? এর ভ্যালু পেয়ে যাবা। অর্থাৎ এক্স ওয়াই এর অবস্থানে তুমি 2 আর -1কে বসাই দিলে তুমি এটা পেয়ে যাবে। এরপরে দেখবা এখান থেকে তুমি যে সমীকরণটা পাচ্ছ, তুমি আগের বার যেটা ওটা সেম সমীকরণ, অর্থাৎ উত্তরটা একই। তবে এই জায়গাতে একটু ক্যালকুলেশনটা লম্বা হয়। প্রথমে মান বসাইতে হচ্ছে, এরপরে দোনোটা আবার বর্গের সূত্র করা লাগছে, এরপর লসাগু করা লাগতেছে, ঝামেলা না? কিন্তু আমার কথা হচ্ছে দুইভাবেই করতে শিখে রাখো, কারণ এগুলোতে এত তাড়াহুড়া করে করার তো কিছু নাই। আমি যদি দুইভাবে করা শিখি, কঠিন না, হয়তো একটু আমার সময় লাগতেছে, বাট কঠিন তো না। এটা কি আহামরি কঠিন কিছু এটা বুঝাটা? তাহলে এবার বলো, তোমরা এখান থেকে এর ভ্যালুটা বের করতে পারবে না? তাহলে আমাদের কাজ হচ্ছে ওই যে 2, -1টাকে কি করব? বসাই দিব। বসাই দিয়ে আমরা এখান থেকে এর ভ্যালুটা বের করব, দেন এর ভ্যালুটা এই পাশে আনলেই কি হয়ে যাবে? তুমি টোটাল সমীকরণটা পেয়ে যাবে, ধ্রুবকগুলা যোগ করে দিবা আর কি। বুঝতে পারছো? অর্থাৎ এটাই আমাদের বৃত্তের সমীকরণ, এখানে এর ভ্যালুটা মিসিং। তো তোমরা কি করবা? ওই বিন্দুটা বসাই এর মানটা বের করবা। এই হচ্ছে কথা। আর আগে যেভাবে করছো ওটা হচ্ছে একেবারে ইজিয়েস্ট ওয়ে, ওটা দিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবা আদর্শ সমীকরণ দিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথের কনসেপ্ট, আর 2 নাম্বার ম্যাথের উত্তর গেল। এবার আসো আমাদের 3 নাম্বার ম্যাথ। 3, 4, 5 এই তিনোটা ম্যাথ করার জন্য ওই লেকচার 3তে যে টপিকগুলো আমরা পড়ছিলাম, একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে সমীকরণটা কি রূপ হবে, এই জিনিসটা ভালো করে বোঝা লাগবে। ওটা যদি তুমি ভালো করে বুঝে থাকো, এগুলা করা কোনো বিষয় হবে না। যেমন দেখো 3 নাম্বারটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। 3-এর প্রশ্ন কি বলছে? একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে কি করে? স্পর্শ করে। যার কেন্দ্র হচ্ছে কত? 2,3। ভালো করে বুঝবা। একটা শর্ত হচ্ছে আমি যে বৃত্তটা বের করব সেটা এক্স অক্ষকে কি করতেছে? স্পর্শ করতেছে, এবং কেন্দ্র হচ্ছে এত। তো বৃত্তটার ওয়াই অক্ষের আবার খণ্ডিতাংশ বের করতে বলছে, মানে দুইটা প্রশ্ন এটার মতো। প্রথমে সমীকরণ, এরপরে খণ্ডিতাংশ। তাকে তো সমীকরণ বের করতেই হবে, তারপরে আমি খণ্ডিতাংশ বের করতে পারবো। তাহলে আসলে এটার চেহারাটা আমি চিত্রটা একটু তোমার দেখাই। এটা চিত্রটা হচ্ছে এরকম, এই বৃত্তটা এইরকম, এই যেটার কেন্দ্র, এই যে এক অক্ষকে স্পর্শ করছে, দেখছো? এটা হলো এক অক্ষ, এটাকে স্পর্শ করছে। তো কেন্দ্র কত দিছে? 2,3। তাহলে কেন্দ্র হলো 2,3, আর এক অক্ষকে কি করছে? স্পর্শ করছে। এটা মনে করো এ বিন্দু। এখন যারা মোটামুটি আগের লেকচারটা পড়ছো তারা অলরেডি বুঝে গেছো এখানে কোন শর্তটা অ্যাপ্লাই হবে। আমরা পড়ছিলাম না, একটা বৃত্ত যদি এক অক্ষকে স্পর্শ করে, এটার যে ব্যাসার্ধ, বাঁকা হয়ে গেছে, আচ্ছা যাই হোক বুঝাতে যাচ্ছে, এটার যে ব্যাসার্ধ, এই যে কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব, এটা ব্যাসার্ধ না? এই ব্যাসার্ধটা কার সমান হবে? কোটির সমান হবে। অর্থাৎ এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কত? 3। এই যে কেন্দ্র হচ্ছে কোটি, কত? কেন্দ্রের কোটি হচ্ছে 3। সো এই কেন্দ্র থেকে এই যে স্পর্শবিন্দু পর্যন্ত যে ব্যাসার্ধটা, এটার ভ্যালু হবে কত? কোটির সমান। এটা কিভাবে? বেসিকটা একটু রিক্যাপ করাই দিচ্ছি, ভালো করে খেয়াল করবা যারা মিস করছো, বা যারা করছো তাদের রিভিশন যেন হয়ে যায়। তুমি মনে রাখবা, একটা বৃত্ত যদি এক অক্ষকে স্পর্শ করে, একটা বৃত্ত যদি এক অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ এটা কার সমান হবে? কোটির পরম মানের সমান। কোটির
পরম মানের সমান। পরম মান কেন? কারণ স্থানাঙ্ক অনেক সময় নেগেটিভে থাকতে পারে, এখানে তো পজিটিভ আছে। যদি কথার কথা এটা -3 হইতো, আমি কি ব্যাসার্ধ -3 নিতাম? না, ব্যাসার্ধ সবসময় দূরত্বকে নির্দেশ করে এবং এটা অলওয়েজ পজিটিভ। এজন্য কোটির পরম মান বসাইতে হবে, মানে কোটি দিয়ে মডুলাস হিসাব করবা। তো 3কে তার মডুলাস করতে হচ্ছে না, 3 তো পজিটিভই আছে। আর যদি বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করত, কথার কথা এই যে ওয়াই অক্ষ, এটাকে যদি স্পর্শ করত, তাহলে এই ব্যাসার্ধটা ভুজের সমান হইতো, তখন ভুজের পরম মানের সমান। এই জিনিসটা মনে রাখবা। তাহলে কি বললাম, একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, যেমনটা এখানে করছে, তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির পরম মানের সমান। মানে কোটির মান যত, ব্যাসার্ধের মানও তত হবে। এই যেখান থেকে বোঝাই যাচ্ছে, চিত্র থেকে যেটা বোঝা যায়, তুমি দেখো না ঘুরে ফিরে, এই যে এতটুকু, এটা কি এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার কোটির সমান না? তো এটা তো এক্স অক্ষ, এটা একটা বিন্দু, তো এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? তার কোটির সমান। তো এই বিন্দুটা আবার বৃত্তের ব্যাসার্ধের সাথে মিলে গেছে, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটা, বুঝছো? মানে দোনোটা ইন্টার কানেক্টেড হয়ে গেছে। তাহলে এই জন্য আমরা বলি এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কোটির সমান বা কোটির পরম মানের সমান, আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ হবে ভুজের কি পরম মানের সমান। আচ্ছা, তাইলে এবার আসো, এই যে আমরা এখন করে ফেলতে পারবো সুন্দর মতো। চিত্রটা এঁকে রাখতে পারো, বুঝতে সুবিধা হবে। এটা মূল বিন্দু। তাইলে এবার যেহেতু কেন্দ্র জানি, আমরা কেন্দ্র এই যে 2,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা আগে লিখে ফেলবো। কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে কেন্দ্র যেহেতু জানি, কেন্দ্র জানলে আমাদের সমীকরণটা হবে কোনটা? x-2 প্লাস y মাইনাস কত 3 হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এই যেটা এখন আমরা ব্যাসার্ধও জানি, কিন্তু তো আমরা ব্যাসার্ধটা ডিরেক্ট বসাই না, কারণ ব্যাসার্ধ কিভাবে তুমি 3 পাইছো এটা একটু তোমাকে লিখে বুঝাইতে হবে, তুমি ডিরেক্টলি লিখে দিলে হবে না। তো আমরা যেহেতু কেন্দ্রটা ডিরেক্টলি প্রশ্নে দেওয়া আছে, আমরা কেন্দ্র দিয়ে প্রথমে সমীকরণটাকে দাঁড় করাইছি। এবার এর মান কেন 3 হবে এটা আমরা একটু বলবো। এবার লিখো, 1 নং রেখা যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, সুতরাং কেন্দ্রের কোটি, এটাকে মডুলাস দিবা, ইজ ইকুয়াল টু বৃত্তের কি হবে? ব্যাসার্ধ হবে। এই যে এই কথাটা একটু সুন্দর করে লিখে দিবা। যদি ওয়াই অক্ষকে স্পর্শ করতো, এখানে লিখতা কেন্দ্রের ভুজ, যেহেতু এক্স অক্ষকে করতেছে, সো কেন্দ্রের কোটি। তো কেন্দ্রের কোটি কত? 3। এটা মডুলাস দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। ব্যাসার্ধকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে প্রকাশ করি। এই যে আমাদের এর ভ্যালুটা এখান থেকে দেখাতে পারবো। এবার তুমি এর ভ্যালুটা নিয়ে বসাই দাও, তাহলে আমাদের সমীকরণটা হয়ে যাবে এরকম, x-2 হোল স্কোয়ার প্লাস y-3 হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। এবার এটাকে সরল করতে হবে। সরল মানে তুমি সূত্র ভেঙে দিয়ে সবাইকে এক পাশে নিয়ে আসবা, তাইলে তোমার সমীকরণটা রেডি। এখন কেউ যদি বলে, স্যার আচ্ছা এটা যদি এই ম্যাথটা আমি আদর্শ সমীকরণ দিয়ে করতে যাই, তাহলে কি স্যার পারবো না? পারবো। আমি আদর্শ সমীকরণ দিয়ে তোমাকে এই ম্যাথটা করে দেখাবো। এটা হচ্ছে এইচ কে, যদি মানে কেন্দ্র, এটা হলো এইচ কে এর সমীকরণটা, মূলত এটা থেকে তো আদর্শ সমীকরণটা আসছিল। এখন কেউ যদি চাই যে না স্যার আমি এভাবে করবো না, আমি আদর্শ সমীকরণ দিয়ে করব, তারটাও কিভাবে করবো একটু দেখাই দিচ্ছি। আগে এটাকে একটু সলভ করাই দিই। তাহলে এবার আসো এটা সলভ করো। a-b হোল স্কোয়ার, এক্স স্কোয়ার, এটা আসবে 4x, এটা আসবে 4, এটা আসবে ওয়াই স্কোয়ার, এটা আসবে 6y, এটা আসবে 9, আর এদিকেও আছে 9। এই 9 কাটা যাবে, সো বৃত্তের সমীকরণটা হবে, ওয়াই স্কোয়ারটাকে আগে লিখো, -4x মাইনাস কত 6y প্লাস 4 ইকুয়াল টু 0। এই যে এটা হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ রেডি হয়ে গেছে, এটা হলো অ্যান্সার। বলো বুঝছো? এটা হচ্ছে আমার অ্যান্সার এটা। এবার আমরা এই ম্যাথটাকে আদর্শ সমীকরণ দিয়ে যদি করতে হয়, তাহলে কিভাবে করা যাইতে পারে আমরা সেটা একটু দেখব। এটা করছি কিভাবে, এটা হলো এইচ কে কেন্দ্র বিশিষ্ট যে সমীকরণ, x মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, ওই সমীকরণ দিয়ে আমরা এটাকে করছি। এবার কেউ যদি বলে যে স্যার আমি আদর্শ সমীকরণ দিয়ে করতে চাই, তখন আমরা করে দেখবো এবং আমরা এই অ্যান্সারটাকে মিলাবো যে আমাদের তখনও এই একই অ্যান্সারটা আসে কিনা। চলো আমি এটা মুছে দিচ্ছি, চিত্রটা থাক, চিত্রটা আমাদের লাগবে, চিত্রটা থাকো। এবার আসো, এটা তো বুঝছি নিশ্চয়ই, আশা করি কঠিন কিছু ছিল না তো। দেখছো, তুমি যদি শুধু শর্তটা একটু করে বুঝো,
জাস্ট অ্যাপ্লাই করে দিবে, বাকিটা সরল করলে অ্যান্সার মিলে যাচ্ছে। আচ্ছা, এটা আপাতত নিচে থাকুক, আমরা এটা করে আসি, দেখি মিলে কিনা। তাহলে আমরা প্রথমে বলতেছি, মনে করি আদর্শ সমীকরণটা আমরা আগে লিখব। মানে আমরা ধরতেছি, মনে করি বৃত্তের সমীকরণ, মনে করি এটা কিন্তু একই ম্যাথ, আমি তোমাদেরকে দুইটা মেথডে করে দেখাচ্ছি, যেহেতু প্রথম করাচ্ছি এই জন্য দুইটাতে করতেছি। যার যেটা ভালো লাগে, যার যেটাতে কমফোর্ট মনে হয় সে সেভাবে করবা, কোনো অসুবিধা নেই। তাহলে আসো আদর্শ সমীকরণটা লিখে ফেলো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমাদের আদর্শ সমীকরণ। এবার এই দেখো 3 নম্বরে তো আমাদেরকে কেন্দ্রটা দিয়ে দিছে, কেন্দ্র তো আমাদের আর হিসাব করা লাগতেছে না, ডিরেক্ট দেওয়া আছে। সো কেন্দ্র হচ্ছে জি এবং এফ এর ভ্যালু, সো আমরা এটা বসাই দিই। তাহলে কেন্দ্র কত হলে 2,3, কেন্দ্র যদি 2,3 হয় তাহলে তখন সমীকরণের রূপটা হবে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কেন্দ্র কত আছে 2, এটাকে মাইনাসে বসাবা, কারণ বৃত্তের কেন্দ্রে হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, মানে এখানে যে কেন্দ্রটা আছে না, তুমি ওটাকে মাইনাস জি ধরবা। তাহলে তুমি দেখো তো মাইনাস জি যদি 2 ধরো, তাহলে তুমি জি এর জায়গায় কত লিখবা, -2 লিখবা না? তাহলে জি এর জায়গায় -2। তো এটা শর্টকাট আমরা এভাবে চিন্তা করি, কেন্দ্রের স্থানাঙ্কে যদি প্লাস থাকে সমীকরণে মাইনাস বসবে, কেন্দ্রের স্থানাঙ্কে যদি মাইনাস থাকে সমীকরণে প্লাস বসবে। যেমন এটা যদি -2 হইতো, আমি এখানে প্লাসই বসাইতাম, যেহেতু এখানে +2, আমি এটা কি বসাবো, -2 বসাবো এই জন্য। কারণ আদর্শ সমীকরণ যারা পড়ছো তারা তো জানো, কেন্দ্রকে আমরা কি -জি -f দিয়ে হিসাব করি, কথা বুঝছো? তাইলে এখানে বসাই দাও, -2 যদি বসাই দেই এটা হয়ে যাবে 4x, 3 যদি বসাই এটাও মাইনাস হয়ে যাবে, +3 তো এটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে কত 6y, এরপরে +c, এই যে সিটা আমরা জানি না। তাহলে দেখো এটা হলো আমার মূল সমীকরণ, এখানে আমার একটা ভ্যালু মিসিং, সেটা হলো সি। এবার একটা মজার বিষয় দেখো, এই উত্তর এটা তো আমাদের ফাইনাল উত্তর আগেরটা থেকে, এটার এটা দেখো হুবহু মিলে গেছে এতটুক পর্যন্ত, ওই 4টা আসে নাই, 4টাও আমরা এখন নিয়ে আসবো একটু পরে। বাট দেখো তো সেম না উত্তরটা, সি এর মানটা যদি 4 আসে তাহলে আমাদের অ্যান্সারটা সেম হয়ে গেছে, বুঝছো তো? তাহলে আমি মুছে দিলাম, এটা হুবহু মিলে গেছে, মানে সিটা 4 আসে কিনা দেখবো একটু, সি যদি 4 আসে তাইলে এইভাবের উত্তর যা আসবে ওইটা উত্তর একই আসবে। এখন সি কিভাবে বের করবা, এই যে এই শর্ত দিয়ে, আগের বার তুমি শর্ত অ্যাপ্লাই করছো, যদি এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এটার যে ব্যাসার্ধ সেটা কেন্দ্রের কোটির কি হবে, সমান হবে। কিন্তু যখন আমরা আদর্শ সমীকরণ দিয়ে করি, আদর্শ সমীকরণের শর্ত এটা ছিল, যারা লেকচার ওটা দেখছো তারা জানো, আদর্শ সমীকরণের বেলায় আমরা বলছিলাম যদি এক্স অক্ষকে স্পর্শ করে, আচ্ছা এখানে লিখে, যে আমরা একেবারে সুন্দর করে লিখে দেখাই দিচ্ছি, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সুতরাং আদর্শ সমীকরণের বেলায় শর্ত কি, এই শর্তটা কিন্তু আর লেখা যাবে না এখন, ব্যাসার্ধ ইকুয়াল টু কোটির সমান এটা বলবো না, এটা হচ্ছে এইচ কে যে সমীকরণ সেটার জন্য শর্ত এটা। যদি আদর্শ সমীকরণ হয় তখন শর্ত হচ্ছে এফ স্কোয়ার, যেটা সরি এক্স অক্ষ বলছে না, এফ কেন লিখছি জি, তোমাদের এটা মনে আছে, যদি এক্স অক্ষকে স্পর্শ করে জি স্কোয়ারের ভ্যালুটা কি হবে, সি স্কোয়ারের সমান হবে, সি এর সমান হবে, জি স্কোয়ারের ভ্যালুটা সি এর সমান, অর্থাৎ যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে সি এর ভ্যালুটা জি স্কোয়ারের সমান হবে, আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করতো তখন সি এর ভ্যালুটা এফ স্কোয়ারের সমান হইতো, বুঝছো? এগুলো আমরা করাইছি, এগুলো ইন ডিটেল দেখাইছি এটা কিভাবে আসছে। তাহলে এই যে দেখো সি এর ভ্যালুটা এখন কার থেকে বের করবা, জি থেকে। সো আসো জি কত, এখান থেকে বের করো, জি কিভাবে বের করবো, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, তাহলে এক্স এর সহগ কত -4, এটাকে কত দিয়ে ভাগ, 2 দিয়ে, তাহলে জি এর মান আসবে এখানে কত -2, এই এটা হলো জি এর ভ্যালু। তাহলে এবার জি এর ভ্যালু বসাও, -2 স্কোয়ার ইকুয়াল টু সি, তাহলে আমি বলতে পারি সি ইকুয়াল টু 4, এই যে দেখছো সি ইকুয়াল টু 4 আসছে যে, এই যে এবার তুমি সি এর মানটা এখানে বসাই দাও, তোমার আবার সমীকরণটা রেডি হয়ে গেছে, বুঝছো কিনা? তাহলে কেউ যদি বলো যে স্যার আমি এইটা আদর্শ সমীকরণ দিয়ে করব, ওকে ফাইন, কোনো প্রবলেম নাই, তুমি আদর্শতে এইভাবে আসো। তো আদর্শের বেলায় শর্ত ইউজ করতে হবে এইটা, দুইটা সমীকরণে শর্তগুলো ভিন্ন ভিন্ন। এইচ কে যখন করবা তখন ব্যাসার্ধটা ভুজ অথবা কোটি কোন একটার সাথে ম্যাচ করবে, কোন অক্ষকে স্পর্শ করতেছে তার উপর, তখন তুমি ওইটা অ্যাপ্লাই করবা। যদি
আদর্শ সমীকরণ দিয়ে করতে চাও তাহলে আদর্শ সমীকরণের শর্তটা কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে বিষয়, আর কিচ্ছু না এটা। ঠিক আছে, তা আদর্শ সমীকরণের বেলায় শর্ত কি, এটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, আর ওয়াই অক্ষকে করলে এফ স্কোয়ার ইকুয়াল টু কি হবে, সি হবে। এই এবার সি এর মানটা বসাই দিলেই সমীকরণটা রেডি। তাহলে মুছে দিলাম, আশা করি এগুলো তো লিখছো, মুছে দিচ্ছি। এবারে আরেকটা অংশ আছে, ওই যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করতে বলছে, তাহলে আমরা সমীকরণটা ফিল আপ করি। তাহলে নির্ণয় সমীকরণটা হবে, নির্ণয় সমীকরণ সি এর মানটা বসাই দিলে হয়ে গেছে। সি তো আমরা বের করছি, সি কত ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y, এটা হবে কত, প্লাস 4। এটা হলো আমাদের অ্যাকচুয়াল যে সমীকরণ বৃত্তটা সেটা। এবার এখান থেকে কি বলছে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। তো ওয়াই অক্ষের খণ্ডিতাংশের সূত্র কি, একটু আগে এক্স অক্ষ, ওই যে ওয়াই অক্ষটা করছিলাম তো, 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে সি কত এখান থেকে, সি তো 4 অলরেডি বের করছি। এফ কত হবে, ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, তাহলে ওয়াই এর সহগ মাইনাস 6, এটাকে 2 দিয়ে ভাগ, তাহলে এফ এর ভ্যালু হচ্ছে কত, মাইনাস 3। এবার তুমি বসাই দাও ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 2 ইন্টু সমান সমান 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে 2 রুট ওভার এফ স্কোয়ার মানে তুমি একেবারে বসাইতে পারো, এটা 9 আসবে, মাইনাস 3কে বর্গ করলে 9ই আসবে, মাইনাস সি মানে কত 4, তাহলে এটা আসবে কত, বারবার ভুল হয়, 2, এটা রুট 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের একটা অ্যান্সার হচ্ছে এইটা, নির্ণয় বৃত্তের সমীকরণ, এটা একটা উত্তর, আর এই যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ এটা একটা উত্তর। বলো বুঝতে পারছি, এটা ভালো করে বুঝছি, এই পারা যাবে আশা করি, বুঝছি। ঠিক আছে, এটা গেল আমাদের 3 নাম্বার ম্যাথ। এবার আমরা 4-এ যাব। 4 নাম্বার, তুমি 3 নাম্বার যদি ভালো মতো বুঝতে পারো তুমি 4 করতে পারবে, এত বেশি ঝামেলা হবে না। দেখো 4 কি বলছে, এই যে কেন্দ্র দিয়ে দিছে আবারও, এত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে, দেখছো। আর কি করাইতে হবে আমাকে, এই ম্যাথ একদম একই না আগের মতো। এবার তো স্পর্শ বিন্দুটাও দিয়ে দিছে, কোন বিন্দুতে স্পর্শ করতেছে ওইটাও দিয়ে দিছে। তাহলে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা এক্স অক্ষকে এত বিন্দুতে কি করে, স্পর্শ করে। প্রশ্ন হচ্ছে বৃত্তটা ওয়াই অক্ষকে যে দুটি বিন্দুতে ছেদ করে তাদের কি নির্ণয় করতে হবে, স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আচ্ছা আসো, প্রথমে সমীকরণ, এরপরে কি স্থানাঙ্ক। আমি চিত্রটা একটু দেখাই দিই, চিত্রটা হচ্ছে এরকম, চিত্রটা এরকম হবে, এই এরকম হবে চিত্রটা। কিভাবে বুঝলাম চিত্রটা এমন হবে, দেখো কেন্দ্র হচ্ছে -2,3, এটা বলা আছে এক্স অক্ষকে 2,0, তো এক্স অক্ষকে 2,0, এটা তো পজিটিভ সাইডে অবস্থিত, 2,0 মানে এই বিন্দুটা, এটা হচ্ছে 2,0। আবার ওয়াই অক্ষকে কি করছে, ছেদ করছে, ওয়াই অক্ষকে তো স্পর্শ করে নাই, তো ছেদ কি একটা বিন্দুতে করা সম্ভব, ছেদ সবসময় দুইটা বিন্দুতে করবে। তাহলে একটা হলো এইটা, ধরো সি বিন্দু, আর একটা হলো এইটা, এই যে ডি বিন্দু। আমাকে সি আর ডি এর কি বের করতে বলছে, স্থানাঙ্ক বের করতে বলছে। তো আমরা সি এবং ডি এর স্থানাঙ্কটাই বের করব, বুঝছি। তাহলে এটার জন্য আগে আমাকে বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো এই বৃত্তের সমীকরণে যেহেতু দুইটা শর্ত দিয়ে দিছে, কেন্দ্র আবার স্পর্শ বিন্দু, তুমি চাইলে আদর্শটা দিয়েও লিখতে পারো, আবার যদি চাও যে আমি এইচ কে দিয়ে লিখবো দেন ফাইন, ওটা দিয়েও করতে পারবো, কোনো সমস্যা, যার যেটা ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা আদর্শটা দিয়েই করে ফেলি, এটা ভালো হয় মনে করি। বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ একই হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস হচ্ছে কি সি ইকুয়াল টু 0। ঠিক আছে, আবার ডিটা এদিকে চলে আসছে কেন, এটা 0, এটা হচ্ছে ডি বিন্দু, আমি ভিতরে করে লিখলাম। এবার কেন্দ্র যেহেতু দেয়া আছে, তুমি জি এবং এফ এর জায়গায় ভ্যালু বসাইতে পারবা। কেন্দ্র -2,3 হলে সমীকরণটা হয়ে যাবে এখন কিরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা বলছিলাম জি এর মানটা আমরা কি ধরবো, উল্টা হিসাব করব। এখানে যেহেতু মাইনাস আছে, জি এর মানটা এবার বসবে কি প্লাস, তাহলে প্লাস 4x, এখানে এফ এর মানটা কি আছে 3 আছে, এটা মাইনাসে বসবে,
তাহলে এটা হয়ে যাবে -6y প্লাস সি ইকুয়াল টু কত 0। এটা হচ্ছে আমাদের মূল সমীকরণটা। তো আমরা সি এর ভ্যালুটা এখন বের করব, ওটা ইজিলি বের করা যাবে। আমাকে এটা একটু বলো তোমরা এই জিনিসটা বুঝছো কিনা, এখানে কেন্দ্র যে বসাইছি প্লাস মাইনাস এই জিনিসটা বুঝছো কিনা। সবসময় মনে রাখবা, বা কঠিন যদি মনে হয় তোমার কাছে, তুমি এভাবে চিন্তা করবা, কেন্দ্র যেটা আছে ওটার ভুজকে তুমি -g ধরবা। তাহলে -g ইকুয়াল টু, এখানে ভুজ কত -2, তাহলে -g ইকুয়াল টু যদি -2 হয়, g ইকুয়াল টু কত হবে 2 হবে না? এবার g এর জায়গায় তুমি 2 বসাই দাও, 4x পাবা। ভুজ যেটা আছে ওটাকে -f, সরি কোটি ভুজ না, কোটিকে আমরা কি বলি -f। তো -f এর মান কত দেয়া আছে 3 দেয়া আছে, তো f কত হবে, f হবে -3। এই যে মাইনাস বসাই দাও তখন মাইনাস আসবে। তো এই জন্য আমরা এভাবে তো করার দরকার নাই, আমরা এভাবে মনে রাখবো কেন্দ্রের স্থানাঙ্কগুলো যা দেওয়া থাকবে, প্লাস দেওয়া থাকলে সমীকরণে সেটা মাইনাস বসবে, মাইনাস দেওয়া থাকলে সেটা প্লাস বসবে, এইভাবে মনে রাখবে। আচ্ছা, তাহলে এবার সি এর ভ্যালুটা কেমনে বের করবা, যেহেতু সে এক্স অক্ষকে স্পর্শ করে, এই যে 1 নং রেখা এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ারের ভ্যালুটা কার সমান হয়, সি এর সমান হয়। তাহলে সি হবে কার সমান, জি স্কোয়ারের সমান। তো জি কোনটা, কেন্দ্রের ভুজ, এটাই তো জি। তাহলে জি এর মান হচ্ছে এখানে কত +2, মাইনাস বসা আর প্লাস বসা একই কথা। সি এর ভ্যালুটা 4 আসবে, এখানে কত আসবে 4, এই যে বুঝছো, সি এর ভ্যালুটা কত আসছে 4। তাহলে আমার সমীকরণটা এখন কত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 4, বুঝছি এটা। তাহলে আমরা লিখে দিচ্ছি, নিচেই লিখে দিচ্ছি নির্ণেয় বৃত্তের সমীকরণ। নির্ণেয় সমীকরণ এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x, উল্টা লিখলাম, প্লাস 4x মাইনাস 6y, আর এটা হবে +4 ইকুয়াল টু 0। এই যে আমার সমীকরণটা চলে আসছে। এইবার ওই উত্তরে বৃত্তটা, মানে এই যে বৃত্তটা আমি যে সমীকরণটা পাইছি এটা, এই বৃত্তটা ওয়াই অক্ষকে যে দুইটা বিন্দুতে ছেদ করে তাদের স্থানাঙ্ক বের করতে বলছে। আমি এটা মুছে দিলাম, এগুলো তো এখন পারবো। এবার আসো ওয়াই অক্ষের স্থানাঙ্কগুলো বের করি। তাহলে এই বৃত্তটা ওয়াই অক্ষকে সি এবং ডি বিন্দুতে কি করছে, ছেদ করছে। তাহলে দুইটা স্থানাঙ্ক বের হবে। এখন এটা করবো কেমনে, তোমরা তো এইটুকু নিশ্চয়ই জানো, এক্স অক্ষের উপর সকল বিন্দুর কোটি শূন্য, আবার ওয়াই অক্ষের উপর সকল বিন্দুর কি শূন্য, ভুজ শূন্য। তো যে দুইটা বিন্দু ছেদ করছে এগুলো ওয়াই অক্ষে অবস্থান করতেছে না, কারণ ওয়াই অক্ষকেই তো ছেদ করছে। তাহলে সি বিন্দুটাও ওয়াই অক্ষে, ডি বিন্দুটাও কোথায়, ওয়াই অক্ষে। সো ওয়াই অক্ষে সকল বিন্দুর কি শূন্য, ভুজ শূন্য। তাহলে আমি এক্স গুলাকে কি করে দিতে পারবো, 0 করে দিতে পারবো, যেহেতু ওয়াই অক্ষকে ছেদ করছে। এবার বলবা বৃত্তটি, কথাটা এভাবে বলবা, বৃত্তটি ওয়াই অক্ষকে সি ও ডি বিন্দুতে ছেদ করলে সি ও ডি বিন্দুতে ছেদ করলে এক্স ইকুয়াল টু কি হবে 0 হবে, অর্থাৎ ভুজের মানটা কি হবে 0 হবে। এটাই হচ্ছে কথা। এবার ভুজ 0 বসাই দাও, তাহলে এটা 0, এটা থাকবে ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে আবার 0, এটা হয়ে যাবে -6y, এরপর এটা হয়ে যাবে +4 ইকুয়াল টু কত 0। তাহলে ঘুরে ফিরে আমাদের অ্যান্সার হচ্ছে একটু, এখান থেকে আমরা ওয়াই এর দুইটা মান পাবো, কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ আসছে। এবার তুমি এটাকে উৎপাদকে সলভ করো, ক্যালকুলেটরে দিয়ে দিবা বা নিজে করতে পারো, অসুবিধা নাই। তাহলে আমাদের ইকুয়েশনটা কত আসছে, ওয়াই স্কোয়ার -6y +4 ইকুয়াল টু 0। এটা একটা উৎপাদক বিশ্লেষণের ম্যাথ, অর্থাৎ মিডল টার্ম আছে। তোমরা এটাকে কি করবা, ক্যালকুলেটরে দিয়ে দিবা, ক্যালকুলেটর থেকে ভ্যালু চলে আসবে, ঠিক আছে। এখান থেকে ওয়াই এর দুইটা ভ্যালু পেয়ে যাবা। তো এইটা যারা অ্যানালগ, অর্থাৎ যারা হচ্ছে ডিটেলে করতে চাও, তারা এভাবে করতে পারো। ওই যে আমরা দ্বিঘাত সমীকরণের একটা এক্স এর মান পাইতাম না, ওয়াই ইকুয়াল টু, এটাকে সমাধান করলে নিচে হচ্ছে কি 2a, তাহলে 2a মানে এখানে 2 × 1, উপরে হচ্ছে -b, তাহলে মাইনাস ইন্টু -6 প্লাস মাইনাস √b স্কোয়ার, বি স্কোয়ার মানে বসবে 36, 4ac, তাহলে 4 এ হচ্ছে 16, সো এটা। এবার আসো নিচে হচ্ছে কত 2, এখানে হচ্ছে 6 প্লাস মাইনাস এখানে হচ্ছে কত 20। এবার তোমরা এখান থেকে কি করবা, কমন নিয়ে ওয়াই এর ভ্যালুগুলো দেখাবা। তাহলে পজিটিভ নিয়ে
পজিটিভ হইলে কি হবে, y1 আসবে একটা, y1 এর ভ্যালু আসবে 2, এখানে 6 আছে, √20 কে কত 4 × 5 লেখা যায়, মানে 2√5 লেখা যায়, অর্থাৎ 6 প্লাস এটাকে লিখতে পারবা 2√5। তো এবার এখান থেকে কমন নাও, 2 যদি কমন নাও তাহলে এটা হয়ে যাবে 3 + √5, 2 তো কাটা যাবে, তাহলে একটা আসবে কত 3 + √5। পজিটিভ নিয়ে তুমি একটা অ্যান্সার এত পাবা। যারা অ্যানালগে করতে চাও আর কি, একটু ভেঙে করতে চাও, তারা এভাবে করবা। আর যদি মনে হয় যে না স্যার আমি এটা ক্যালকুলেটারে পারবো, তো তুমি সমাধান করে জাস্ট y1 y2 দুটোটা লিখে দিবে, এত ঝামেলা যাওয়ার দরকার নেই। এবার পজিটিভ নিয়ে একটা পাইছো, নেগেটিভ নিয়ে কি পাবা, আরেকটা পাবা। তো নেগেটিভ নিলে এখানে কি বসবে, এবার মাইনাস বসবে, এখানে 6 থাকবে, এটা মাইনাস হয়ে যাবে, তখন 2 কমন নেবে, এটা 3 মাইনাস কি আসবে √5 আসবে। তো তোমাদের স্থানাঙ্ক কত হবে, এই যে স্থানাঙ্ক বের করতে বলছে, তো এই বিন্দুগুলোতে তো এক্স এর মান 0, তাহলে একটা স্থানাঙ্ক আসবে 0,3 + √5, আর একটা আসবে 0,3 মাইনাস কি √5। বুঝছো, এভাবে বসাবা, এই আর কিছু না, এটুকু সুন্দর মতো বসাইলেই ম্যাথ হয়ে গেছে। তাহলে আমরা স্থানাঙ্ক বুঝতে পারছি তো, নাকি লিখে দিতে হবে? অর্থাৎ একটা স্থানাঙ্ক ধরো সি এর ভ্যালু, এটা আসবে কত 0,3 প্লাস কত √5, এই যেভাবে 0,3 + √5, কারণ 0 কেন, কারণ y অক্ষের উপর তো ভূত শূন্য, আর এই যে কোটি আমি বের করছি, তো একটা কোটি প্লাস নিয়ে পাইছি এত, এবার আরেকটা পাবো এখান থেকে মাইনাস নিলে, তাহলে মাইনাস নিয়ে আরেকটা আসবে, ওটাও কি 0, হবে, ভূত 0ই থাকবে, দেন কোটিটা বসাই দিবা। বুঝছো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা প্রথমে সমীকরণ বের করছি, এরপরে y অক্ষকে কোন দুটো বিন্দুতে ছেদ করবে তাদের স্থানাঙ্কগুলো কি করলাম, বের করলাম। বলো বুঝছো এটা? এই ম্যাথ সোজা, যদি তুমি বুঝো ভালো করে ধরতে পারো, ম্যাথ এগুলো কঠিন কোনো অংশেই নয়, ইজি ম্যাথ। এবার আসো আমাদের লাস্ট ম্যাথ। একটি বৃত্ত এত এবং এত বিন্দু দিয়ে, এটা হচ্ছে 3, এটা বোঝা যাচ্ছে কিনা, এটা হচ্ছে 3। একটা বৃত্ত 1,2 বিন্দু দিয়েও যাচ্ছে, আবার 3,2 বিন্দু দিয়েও যাচ্ছে, দুটোটা বিন্দুগামী, এক্স অক্ষকে স্পর্শও করছে বলছে। তাহলে বৃত্তটার কি নির্ণয় করতে হবে, সমীকরণ নির্ণয় করতে হবে। আসো, এখানে কেন্দ্র দেওয়া নাই, প্রবলেম হয়েছে কোথায়, কি নাই, কেন্দ্র দেওয়া নাই। তো কেন্দ্র দেওয়া না থাকলে আমাদের সবসময় ফার্স্ট চয়েস হচ্ছে কি আদর্শ সমীকরণ, কেন্দ্র না থাকলে আদর্শ সমীকরণ দিয়ে ম্যাথ করা ইজি। তাহলে আমরা প্রথমে লিখলাম মনে করি বৃত্তের সমীকরণ, x² + y² + 2gx + 2fy + c = 0। এটা হলো আমাদের মূল সমীকরণ। আমাদের বৃত্তের সমীকরণের চেহারাটা এমনই হবে। তো এইবার এই যে দুইটা বিন্দুগামী যাচ্ছে, তুমি বিন্দুগুলো বসাই দিলে আরো দুইটা সমীকরণ পাচ্ছ। তবে আমি বলবো এক্স অক্ষকে স্পর্শ করে এই শর্তটা আগে অ্যাপ্লাই করবা, কারণ তোমার এই সমীকরণ সমাধান করতে এখন আননোন ভ্যারিয়েবল হচ্ছে তিনটা, একটা জি, একটা এফ, আর একটা হচ্ছে সি, মানে তিনটা ভ্যালু আমাকে বের করতে হবে, তাইলে এই সমীকরণটা ফুলফিল হবে। তো আমি যদি এক্স অক্ষকে স্পর্শ করে এটার যে শর্ত সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে সিটা চলে যাবে দেখবা, কারণ তুমি নিশ্চয়ই এতক্ষণ এটা জেনে গেছো আদর্শ সমীকরণের বেলায় যদি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সি এর ভ্যালুটা কার সমান হয়, g² এর সমান হয়। অর্থাৎ সি এর জায়গায় আমি কি লিখতে পারবো, তখন g² লিখতে পারবো। তখন আমার আননোন হয়ে যাবে দুইটা, একটা জি আর একটা কি এফ। তাহলে আমরা প্রথমে এক্স অক্ষেরটা বলবো, তাহলে লিখবা 1 নং বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে g² = কি হয়, সি হয়। তাহলে এবার সমীকরণটা হয়ে যাবে এরকম, x² + y² 2gx 2fy + কি g² = 0। এটা হলো 2 নাম্বার। অর্থাৎ আমার মূল বৃত্ত যেটা এখন, সেটা এখন এটা, এটার আর এখন কি নাই, আমার কাছে কোনো গুরুত্ব নাই, কারণ এটা এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে সি এর ভ্যালুটা কার, g² এর সমান হবে। এবার এই সমীকরণে তুমি এই দুইটা বিন্দু বসাই দাও, তাহলে তুমি দুইটা সমীকরণ পাবা, ওগুলাকে সলভ করলে হয়ে গেছে। তাহলে এবার আসো 2 নং রেখা, 2 নং রেখা কত বিন্দুগামী, 1,2 বিন্দুগামী। এত বিন্দুগামী হলে, আমরা তো জানি এত বিন্দুগামী হলে কি করব, এক্স ওয়াই এর স্থানে ওই বিন্দুগুলো বসাই দিব। তাহলে এক্স এর মান হবে কত 1,
ওয়ানকে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4, 2gx, তাহলে এক্সের জায়গায় যদি 1 বসাও এটা হয়ে যাবে 2g, এটা হয়ে যাবে কত 4f, আর জি স্কোয়ারের ভ্যালু তো জি স্কোয়ারের মতোই থাকবে, ইকুয়াল টু 0। এটা হলো কত নাম্বার? 3 নাম্বার। তো এখানে একটা কাজ করতে পারো, 4 আর 1 তো 5 হয়ে যাবে, এটাকে আলাদা আলাদা না করে একেবারে যোগ করে কত লিখে দিলাম, 5 লিখে দিলাম। এটা একটা গেল। এরপরে 2 নং রেখা, ওই যে আরেকটা বিন্দু আছে ওটা বসাবো। 2 নং রেখা 3,2 বিন্দুগামী, এত বিন্দুগামী। সো এত বিন্দুগামী যদি হয় আমরা এখানে কি বসাইতে পারি? এক্স স্কোয়ারের জায়গায় বসাবো কত 3 মানে 9, ওয়াই স্কোয়ারের জায়গায় বসাবো 2 মানে 4, প্লাস এক্সের জায়গায় বসবে 3, তাহলে 3 দুগুণে 6 6g, প্লাস এখানে হয়ে যাবে কত 2 দুগুণে 4 4f, প্লাস এটা জি স্কোয়ার আগের মতো থাকবে কত, এটা 4 নাম্বার। তো 9 আর 4 এটা যোগ করে একেবারে কি লিখে দিবা, এটাকে 13 লিখে দিবা, 13। এই যে তুমি 3 নাম্বার আর 4 নাম্বার দুইটা নতুন ইকুয়েশন পাইছো। এবার তোমার কাজ হচ্ছে এগুলাকে সলভ করে এখান থেকে কি বের করা, এখান থেকে জি এবং এফ এর ভ্যালুগুলো বের করা। তো এটা বের করবা কিভাবে চলো একটু দেখাই দিই, একটু ঝামেলা মনে হইতে পারে, সো করাই দিচ্ছি। চলো উপরে দেখো, তুমি এখানে দেখো জি স্কোয়ারটা সেম। তো আমি যদি কথার কথা এখানে দেখো, প্রথমত একটা কাজ একসাথে করে ফেলতে পারো। প্রথমে তুমি চাইলে এভাবে করতে পারো যে আমি 3 থেকে 4 বাদ দিব অথবা 4 থেকে 3 বাদ দিব, তাহলে জি স্কোয়ারটা কাটা চলে যাবে, আমার সমীকরণটা শুধু জি এবং এফ এর মধ্যে কনভার্ট হয়ে যাবে। এটা করতে পারো। অথবা আরেকটা করতে পারো, সেটা হচ্ছে তোমাকে দিন শেষে তুমি তো এটা থেকে এটা বিয়োগ করলে জি এবং এফ কোনোটাই বের হবে না, নতুন আরেকটা সমীকরণ পাবা। কিন্তু আমি যদি এই যে জি অথবা এফ যেগুলো একঘাত বিশিষ্ট আছে, যেমন জি, এই যে এফ, এটা জি স্কোয়ার তো কাটা যাবে, এটা নিয়ে আমার টেনশন নাই। এখান থেকে যে কোনো একজন দেখো সেম আছে, এই যে দেখো 4f কি আছে, সেম আছে। সো আমি যদি এবার 4 থেকে যদি কত বিয়োগ দিয়ে দেই, 3 বিয়োগ দিয়ে দেই, তাহলে 4 থেকে 3 বিয়োগ করো, কি কি বল, আচ্ছা এখানে তো 0 লিখি নেই, ইকুয়াল টু এর পাশে 0 আছে দেখিও। তাহলে বিয়োগ করো, 4 থেকে 3 বিয়োগ করতেছো, তাহলে 13 থেকে 5 গেলে কত হবে 8, 8 বসছে। 6g থেকে 2g গেলে কত হবে, 6g থেকে হলে 4g। এরপরে 4f থেকে 4f কি যাবে, কাটা চলে যাবে, জি স্কোয়ার কি যাবে, কাটা চলে যাবে। এই যে দেখো কত সুন্দর করে জিটা বের হয়ে চলে আসছে, জি ইকুয়াল টু কত -2, এই যে জি ইকুয়াল টু কত -2। তুমি জাস্ট 4 থেকে 3 বিয়োগ করছো কিভাবে, জি জি সেম, স্কোয়ার কাটা গেছে, এখানেও 4f এখানেও 4f, তো বিয়োগ করলে 4f থেকে 4f কাটা চলে যাবে। আর ইন কেস এটা যদি সেম না থাকতো তখন তোমাকে সেম বানাই নিতে হইতো, কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে তুমি উভয় সমীকরণের সহগগুলোকে কি করবা, সেম করে নিবা, যাতে তুমি বিয়োগ করতে পারো বা কাটাকাটি করতে পারো। এবার জি এর ভ্যালুটা তুমি যে কোনো একটাতে বসাই দাও, তুমি এফ এর ভ্যালুটা পেয়ে যাবে। জি এর ভ্যালুটা মনে করো আমি কোথায় বসাচ্ছি, ধরো জি এর ভ্যালুটা বসাই দিচ্ছি কত 3 নম্বরে বসাও, জি এর মান 3 নঙে বসিয়ে, তাই 3 নঙে বসিয়ে, 3 নঙে আছে কত 5, এটা বসবে। এখানে যদি আমি কত বসাই -2 বসাই দেই, তাহলে কত আসবে -4 চলে আসবে, এটা -4। এফ তো আমি বের করবো, +4 এ বসে থাকলো, জি স্কোয়ার -2কে স্কোয়ার করলে কত হয়ে যাবে +4 হয়ে যাবে। এই যে +4 -4 কাটা, তাহলে এফ ইকুয়াল টু কত আসতেছে 5, ওইদিকে গেলে হবে -5 আর নিচে আসবে কত 4, এই যে দেখো এফ চলে আসছে। তাহলে জি এর ভ্যালু হচ্ছে -2 আর এফ এর ভ্যালু হচ্ছে কত, এফ এর ভ্যালু হচ্ছে -5/4। এবার এই জি এবং এফ এর ভ্যালুগুলো তুমি তোমার সমীকরণে বসাই দিবা। তোমার সমীকরণটা কীরকম ছিল, এই যে আমি আবার লিখতেছি, x² + y² 2gx 2fy প্লাস সি এর জায়গায় তুমি কি লিখছিলা জি স্কোয়ার। এই যে আমার মূল সমীকরণ এটা ছিল না, জি স্কোয়ার কেন, ওই যে এক্স অক্ষকে স্পর্শ করছে এই জন্য। এবার জি আর এফ এর ভ্যালুগুলো বসাই দাও, তাহলে x² y², জি এর ভ্যালু হচ্ছে কত -2, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এটা হয়ে যাবে 4x, তারপর এটাও মাইনাস হয়ে যাবে, এফ এর ভ্যালু তো মাইনাস, তাহলে 2, এফ হচ্ছে কত 5/2 ইন্টু ওয়াই। তো এটাকে এভাবে লেখা যেই কথা, 2 তো কাটা চলে যাবে, তা আমি ঘুরে ফিরে এটাকে কত লিখতে পারবো -5y লিখতে পারবো, বুঝছো না, 2 এর সাথে 2 তো কাটা চলে গেছে। এরপর জি স্কোয়ার মানে হচ্ছে এটার বর্গ, তার মানে 4। এই যে অ্যান্সার শেষ, এটাই তোমার বৃত্তের সমীকরণ, দেখছো
ম্যাথ কি সোজা না? বৃত্তের ম্যাথ তোমার করতে মজা লাগবে, ঠিক আছে কি না? যখন তুমি শর্তগুলো ভালো মতো বুঝতে পারবা, শর্তগুলো অ্যাপ্লাই কিভাবে করতে হয় এটা জানবা, তখন তোমার এটা করতে মজা লাগবে। আদারওয়াইজ এটা তোমার বোরিং লাগবে, কারণ ম্যাথগুলো বড় তো। তুমি যদি এটাকে মুখস্থ করে করে করতে চাও যে এটা এভাবে এটা এভাবে, না, এখানে বুঝিয়ে করার ট্রাই করতে হবে যে এই শর্তটা এরকম কথা বলা থাকলে কোন শর্ত হবে, এক্স অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এগুলোর জন্য আমি সমীকরণে কি কি পরিবর্তন আনবো, এই শর্তগুলো তোমার জানা লাগবে। তখনই তুমি সুন্দর মতো সব করতে পারবা। আদারওয়াইজ এটা তোমার কাছে খুবই ঝামেলার মনে হবে। ম্যাথ বড় তো, বৃত্তের ম্যাথগুলো একটু বড়, সমীকরণ করতে হয় একটু বড় হয়, তবে বুঝে করলে ম্যাথগুলো করা সম্ভব। আশা করি বুঝতে পারছি। আমরা আমাদের লাস্ট ম্যাথ যেটা সেটাও করে ফেললাম। ম্যাথ করছি টোটাল কয়টা? 5টা। এই 5টা ম্যাথ যদি তুমি করে থাকো, তুমি এই 5টার মতো আরও মিনিমাম 10 থেকে 12টা ম্যাথ বইয়ে আছে, তুমি ওই সবগুলা ম্যাথ নিজে নিজে করতে পারবা যদি এই 5টা ম্যাথ তুমি বুঝে থাকো। ঠিক আছে? বুঝতে পারছি কিনা? তাইলে এই যে 5টা ম্যাথ, এগুলো ভালো করে বুঝতে হবে। লেকচার 3 যারা এই লেকচারটা বুঝতে কিছুটা কষ্ট হয়েছে ম্যাথগুলো বুঝতে, তারা মনে রাখবা লেকচার 3 তোমার ভালো করে ক্লিয়ার হয় নাই, বা তুমি লেকচার 3 বেসিকগুলো আগে দীর্ঘদিন আগে করছো ক্লাসটা, এই জন্য হচ্ছে তুমি ভুলে গেছো না। তাহলে ওইটা একটু দেখে নিবা, দেখে দেন এই ম্যাথগুলো আবার করবা, তাহলে তোমার বুঝতে সহজ হবে। প্রথমে বেসিক, তারপরে ম্যাথ। বেসিক না বুঝে ম্যাথ করতে যাবা, এটা খুব কঠিন মনে হবে, মুখস্থ করার মতো। মুখস্থ করে ম্যাথ করা যায় না, এটা মাথায় রাখবা। ঠিক আছে? বৃত্তে আমাদের মোটামুটি আমরা চিন্তা করছিলাম 7-8টা লেকচারে কমপ্লিট করব। তো আমাদের লেকচার সংখ্যা হয়তো একটু বাড়বে, কারণ আমরা তো লেকচারগুলো লেন্দি করতেছি না, ম্যাথও করতেছি প্রতি লেকচারে অল্প অল্প। যেমন আজকে মাত্র 5টা ম্যাথ করাইলাম, তো এটা অলরেডি 4 নম্বর লেকচার। এখন আমরা 4A-তে আছি। তো 4A শেষ করতে আমাদের মোস্ট প্রবাবলি আরও 2টা লেকচার লাগবে। তার মানে 6টা লেকচার আমাদের 4A-এর জন্য। আর 4B-তে আমরা 2টার বেশি লেকচার আশা করি রাখবো না। যদি ইনকেস আমাদের একটু, যেহেতু আমরা কম করাচ্ছি ম্যাথ, একটা লেকচারের মধ্যে ডিউরেশন কম রাখার জন্য, ওই ক্ষেত্রে হয়তো আমাদের 3টা লেকচার লাগতে পারে। ঠিক আছে কিনা? মানে 8 থেকে 9টা লেকচারের মধ্যে আমরা এটাকে কি করব, বৃত্তটাকে কাভার আপ করে ফেলবো। আমাদের অলরেডি 4টা লেকচার গেছে, আমাদের হয়তো আরও 4টা লেকচার 4A এবং B এর জন্য সম্মিলিতভাবে আরও 4টা লেকচার লাগবে, বা 5টা লেকচার লাগবে। সমস্যা নাই, আমরা আস্তে ধীরে করি, তাড়াহুড়া নাই। আমার কথা হচ্ছে আমরা বুঝে করতে পারলে আমাদের লেকচার সংখ্যা একটু বাড়ুক, আমাদের সময় একটু লাগুক, বাট আমরা বুঝতেছি কিনা। এখন আমি একটা লেকচারে তোমাকে 10টা ম্যাথ করাই দিছি, তো 10টা ম্যাথ যখন তুমি একসাথে করবে, এত বড় বড় ম্যাথ, ভিডিওর হয়ে যাবে লেন্থ হচ্ছে 2 ঘন্টা। তো 2 ঘন্টা তোমার মনোযোগ ধরে রাখা অনলাইন, এটা সো টাফ। অফলাইনে পড়া অনলাইনে পড়া একেবারে আকাশ পাতাল ডিফারেন্স। ঠিক আছে? তুমি আমার সামনে থাকলে তুমি বুঝতেছো কিনা নাকি বুঝতেছো না, কোন লাইনে প্রবলেম, আমি তোমাকে ধরে ধরে এটা বুঝাইতে পারতাম। এখন আমি মানে ভাষণ দেওয়ার মতো একচেটিয়া বলে গেছি, আমার অডিয়েন্সটা কিন্তু আমার সামনে নাই। আমার এই লেকচার আজকে আমি রেকর্ড করতেছি, এটা হয়তো 1 বছর 2 বছর পরে অন্যান্য ব্যাচ দেখবে। তো তারা কতটুকু এটা বুঝতেছে, তোমরা কতটুকু বুঝতেছো, এটা আমি জানি না। তো এই জন্য আমার চিন্তাধারা, আমার চেষ্টা এভাবে থাকে যে আমি অল্প অল্প পড়াবো, যাতে এটা কি না হয়, মানে ভায়োলেট করে না ফেলে। কারণ একসাথে অনেক কিছু দিতে গেলে স্টুডেন্ট ওটা নিতে পারে না। আমি তো একটা লেকচারে পুরো 4 শেষ করাই ফেলতে পারবো, কিন্তু কথা হচ্ছে তোমরা পারবা না, এটা তোমরা নিতে পারবা না ততটুকু। এই জন্য আমার টার্গেট থাকে আমি প্রতিটা লেকচার একটু শর্ট করার ট্রাই করি, মিনিমাম 1 ঘন্টা। 1 ঘন্টার বেশি আমি দিতে চাই না, যাতে করে 1 ঘন্টায় মনোযোগটা থাকে। এর বেশি হলে আসলে মানে পোলাপাইন একটু কি হয়ে যায়, একটু একটু প্যানিক টাইপের হয়ে যায়। ব্রেন, এটার ব্রেন তো মানুষ তো স্বাভাবিক, এতক্ষণ মনোযোগ ধরে রাখাটাও কঠিন, বিশেষ করে আরও মোবাইল, অনলাইন, এগুলাতে মনোযোগ ততক্ষণ ধরে রাখা যায় না। তো এটার জন্য আমরা বললাম আমাদের হয়তো লেকচার 2-একটা বেশি থাকবে। ঠিক আছে কিনা? তবে আমার কথা হচ্ছে লেকচার বেশি হোক এটা তো প্রবলেম নেই, বাসায় বসে ক্লাস করতেছো, এমন তো না যে লেকচার বেশি হলে তোমার টাইম অনেক চলে যাচ্ছে। তুমি ধাপে ধাপে করলা, আস্তে ধীরে করলা, একটু ধারাবাহিকভাবে করবা, লেকচারগুলো সুন্দর করে একটার পর একটা করবা, হুট করে মাঝখান থেকে দেখা শুরু করবা না, তাইলে বুঝবা না কিছু। ঠিক আছে? আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত থাকবে। ভালো থাকবে সবাই, দেখা হবে আগামী লেকচারে। আসসালামু আলাইকুম।